একটা আশা ছিল যে হয়তো কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে, কিন্তু সকালবেলা উঠে দেখি এত ফগি ওয়েদার, চারপাশটা একদম মেঘে ঢেকে আছে। এটা আমাদের গাইড। আপনার নাম? শশাঙ্ক দাদা হচ্ছে আমাদের গাইড, আমাদের সাথে উনি থাকবে। মানেভঞ্জনে এখানে একটা এটিএম বুথ আছে, এসবিআই এর একটা এটিএম বুথ দেখলাম। আমরা টাকা তুলে নিচ্ছি, কারণ হচ্ছে যে এখানে আমরা খুব বেশি রুপি নিয়ে আসি নাই। আমরা খুব বেশি বলতে আমরা রুপি নিয়েই আসি নাই। যা টাইম বলতে পারবো না, মনে নাই, এটা অনেক বছর আগে, তবে এখন খাচ্ছি এবং খুবই ভালো। আচ্ছা, খুবই ভালো। এই লেকটাকে বলা হয় হচ্ছে কালা পোখরি। কালা পোখরি অর্থ হচ্ছে কালো পানির পুকুর। এটা নেপালি একটা ভাষা। ট্রাভেলিং এর একটা খাবার দাবার নিয়ে একটা সূত্র আছে, এবং এটা অভিজ্ঞতার আলোকে এই সূত্রটা আমি দাঁড় করাইছি। সেটা হচ্ছে আপনারা যেখানেই যাবেন। গুড মর্নিং ফ্রম মানেভঞ্জন। এখন সকাল 6টা বাজে, আর আমরা সকালে ঘুম থেকে উঠে গেছি। 5টার দিকেই ঘুম থেকে উঠছিলাম। একটা আশা ছিল যে হয়তো কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে, কিন্তু সকালবেলা উঠে দেখি এত ফগি ওয়েদার, চারপাশটা একদম মেঘে ঢেকে আছে, একটু দূরেও কিছু দেখা যাচ্ছে না। অবশ্যই এখন সূর্য উঠে গেছে। তো আমরা এখন রেডি হচ্ছি, একটু পরেই বের হয়ে যাব। সকালে নাস্তা করব এখানে, নাস্তা করে বের হয়ে আমরা চলে যাব হচ্ছে সান্দাকফু। তো যাবার পথে মেবি, আমি শিওর না যে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলেও পেতে পারি। এখানে যারা স্থানীয় আছে তারাও বলা বলি করতেছিল যে বেশ কয়েকদিন ধরেই ওয়েদার নাকি খুব ক্লিয়ার যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরাও দেখলাম ওয়েদার ফরকাস্টে বেশ সানি ওয়েদার। এখন জানি না আসলে এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়াটাই হচ্ছে সবচাইতে বড় ভাগ্যের ব্যাপার। সেক্ষেত্রে আমাদের ভাগ্যে কি আছে জানি না। তো এখন নাস্তা টাস্তা করবো, করে রেডি হয়ে এই যে এখানেই গাড়িগুলো সব রাখা আছে, এই গাড়িতে করে আমরা কোনো একটা গাড়িতে করে আমরা চলে যাব হচ্ছে সান্দাকফু। এবং আজকে আমরা রাতে সান্দাকফুতেই স্টে করবো। আজকের দিনে যা যা হয় চেষ্টা করবো সব কিছুই আপনাদের সাথে কিছু কিছু অল্প অল্প করে শেয়ার করতে। সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা এইমাত্র ব্রেকফাস্ট শেষ করলাম। ব্রেকফাস্টে আর কিছু দেখাই নাই, কারণ এত পরিমাণে ক্ষুধা লাগছিল। সেই সকাল 5টায় উঠছি, 8টার সময় ব্রেকফাস্ট করছি, আর এখানে এসে একদম খাওয়া শুরু করে দিয়েছি। পরে খাওয়া শেষে মনে হয়েছে ওহো, ব্রেকফাস্টটা তো দেখানো হলো না। তো যাই হোক, ব্রেকফাস্টে ছিল হচ্ছে ব্রেড ছিল আর ডিম অমলেট ছিল। এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিছি। আর গ্রিন টি ছিল, ভালো ছিল ব্রেকফাস্টটা, মোটামুটি চলে আর কি। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা বোলেরো অথবা ল্যান্ড রোভার নিয়ে আমরা চলে যাবো হচ্ছে সান্দাকফু। কিছুক্ষণের মধ্যে রওনা দেবো। তার আগে পারমিশনের ব্যাপার আছে। সেই পারমিশনের জন্য আমাদের যে গাইড, সেই গাইড আমাদের পাসপোর্ট এবং ভিসার ফটোকপি নিয়ে গেছে। ওইখানে পারমিশন অফিস থেকে পারমিশন করিয়ে এনে তারপরে আমরা রওনা দিয়ে দেবো। সো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি হচ্ছে এই মানেভঞ্জনের যে পারমিশন অফিস, ট্যুরিস্ট পারমিশন অফিস, যেখান থেকে পারমিশন নিতে হয় ফালুট এবং সান্দাকফুর জন্য। এখান থেকে কিন্তু পারমিশন ছাড়া আমরা ওইদিকে যেতে পারবো না। এটা হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের আন্ডারে। তো সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ঢুকতে হলে আমাদেরকে পারমিশন নিতে হবে। তো পারমিশনের জন্য আমরা এখন পারমিশন অফিসে যাচ্ছি আমাদের পাসপোর্ট নিয়ে। আর এটা আমাদের গাইড। আপনার নাম? শশাঙ্ক দাদা হচ্ছে আমাদের গাইড, আমাদের সাথে উনি থাকবে। সান্দাকফু এবং ফালুট ঘুরে এসে আমাদেরকে আবার এখানে নামিয়ে দেবে। তো সাথে থাকুন। এখন বাজে প্রায় 8:30। আমরা পারমিশনটা পাওয়ার পর রওনা দিয়ে দেবো। सान्दाकफू যেতে কতক্ষণ লাগে? कितना टाइम लगेगा दादा सान्दाकफू तक? इधर से 3 आवर्स 3.5 आवर्स अगर थोड़ा 3-3.5 ঘন্টার মতো লাগবে আর কি। তো সাথে থাকুন। वो ट्रेकिंग रूट और ये रूट अलग है ना? गाड़ी का रास्ता अलग है। हम तो गया था ट्रेकिंग रूट में। वही तो मैं बोल रहा हूँ। মানেভঞ্জনের ভিতরে এই যে এটাই হচ্ছে সেই পারমিশন অফিস। এখানে যে অফিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পারমিশন অফিস। এখান থেকে আমাদের বেসিক্যালি পারমিশনটা নিতে হবে। তো আমাদের পারমিশন নেওয়া কিন্তু শেষ। পারমিশন নিতে খুব বেশি সময় লাগে না, যদি খুব বেশি ভিড় না থাকে তাহলে 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর যদি একটু রাশ থাকে তাহলে হয়তো আধা ঘন্টা দেরি হতে পারে। পারমিশন নেওয়ার জন্য যা যা লাগলো সেটা হচ্ছে জাস্ট পাসপোর্ট এবং ভিসার 1 কপি করে ফটোকপি, এই। তো এখন এই যে এখানে অনেক গাড়ি আছে, আমরা যাব হচ্ছে বোলেরো অথবা ল্যান্ড রোভার, যেটা এই রোডে কিন্তু ল্যান্ড রোভার গাড়িগুলার কিন্তু বেশ একটা সুনাম আছে। সুনাম বলতে কি, এটা একটা ট্রেডিশনাল আর কি একটা ভেহিকেল। ব্রিটিশরা এই সমস্ত অঞ্চলে ল্যান্ড রোভার নিয়ে কিন্তু চলাচল করতো। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখাবো ল্যান্ড রোভার গাড়িটা কেমন হয়।
আর একটা টাইপ হচ্ছে বোলেরো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা বোলেরো। এই যে হোয়াইট কালার, ওইটা বোলেরো। এটা হচ্ছে বোলেরো। এই বোলেরো গাড়িতে কিন্তু আপনারা 4 জন একটু রিল্যাক্সে যেতে পারবেন। পিছনে অবশ্য 2 জন বসা যায়, মানে 5 জন 6 জন একটু রিল্যাক্সে যেতে পারবেন। মানেভাঞ্জান থেকে সান্দাকফু ফালুট যাওয়ার জন্য কোনো পারমিশন ফি প্রয়োজন হয় না। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু প্যাকেজের বাইরে নিজেরাও অ্যারেঞ্জ করে যেতে পারবেন। সেক্ষেত্রে মানেভাঞ্জান পর্যন্ত এসে আপনারা হোটেল, গাড়ি, গাইড এগুলো ঠিক করে নিতে পারবেন। তবে সিজনে এলে এসব ম্যানেজ করতে আপনাদের একটু ঝামেলা পোহাতে হতে পারে। তাই আমরা প্যাকেজ নিয়েছিলাম। আমাদের প্যাকেজ প্রাইস কেমন ছিল সে সম্পর্কে গত 2য় পর্বে বলা হয়েছে। না দেখে থাকলে দেখে নেবেন। লিংক ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা উপরের আই বাটনে দেয়া থাকলো। পারমিশন এবং আরও কিছু আনুষঙ্গিক কাজ সারার পর মনে হলো এবার ব্যাংকের বুথ থেকে কিছু টাকা তোলা প্রয়োজন। মজার ব্যাপার হচ্ছে এই ছোট্ট পাহাড়ি শহরে কিন্তু ব্যাংকের বুথ ছিল। আমরা সেদিকে গেলাম টাকা তোলার জন্য। মানেভাঞ্জানে এখানে একটা এটিএম বুথ আছে, SBI এর একটা এটিএম বুথ দেখলাম। আমরা টাকা তুলে নিচ্ছি, কারণ হচ্ছে যে এখানে আমরা খুব বেশি রুপি নিয়ে আসি নাই। আমরা খুব বেশি বলতে আমরা রুপি নিয়েই আসি নাই। যা হচ্ছে এখানে কিছু বাংলা টাকা নিয়ে আসছিলাম, সেটা আমরা কলকাতা থেকে ভাঙিয়ে নিয়েছিলাম। এখন মানেভাঞ্জানে এসে আমাদের টাকার প্রয়োজন হচ্ছে। এখানে যে বুথটা আছে সেখান থেকে আমরা কিছু রুপি তুলে নেব, আমাদের যে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ব্যাংকের। আপনারা এসে এখান থেকে টাকা তুলতে পারবেন। তবে টাকা কিছু সাথে নিয়ে আসা ভালো। এখানে সবসময় যে বুথে টাকা থাকবে এমনও না। যদি না থাকে, একটাই বুথ, না থাকলে কিন্তু আবার বিপদে পড়ে যাবেন। ইংলিশ পিন দিলাম, উইথড্রল, ক্রেডিট। আপনারা কিন্তু এখানে একটা ভুল করেন। আপনারা মনে করেন আপনাদের সেভিংস অ্যাকাউন্ট, এই জন্য সেভিংস দেন। আমার সেভিংস অ্যাকাউন্ট, কিন্তু টাকা তুলতে হলে কিন্তু ইন্ডিয়াতে এসে টাকা তুলতে হলে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট হওয়ার পরও আপনাকে ক্রেডিট দিতে হবে। ডেবিট কার্ড হলেও ক্রেডিট দিতে হবে। আমি দিচ্ছি হচ্ছে এখানে 10,000 রুপি দিই, দেখি ওঠে কিনা। 10,000, ইয়েস। এখানে হচ্ছে আপনাকে দেখাচ্ছে 10,000-এ আমার বাংলা টাকা যাবে হচ্ছে 14,238 টাকা যাবে বাংলা, মানে 1 টাকা 42 পয়সার মতো। না, ভালো রেট, এটা ভালো রেট। আমরা যখন ভাঙাইছি 71 টাকা, 1.41 এই হচ্ছে 10,000। কিছু 100 টাকার নোট আছে, 5টা 100 টাকার নোট আছে, বাকিগুলো 500 টাকার নোট। আরও 10,000 তুলবো ইন কেস অফ ইমার্জেন্সি। সো ভিউয়ার্স, আমরা এই গাড়িটা পেলাম শেষ পর্যন্ত। গাড়ি নিয়ে অনেক কিছু হলো আর কি। আমরা চেয়েছিলাম আসলে বোলেরোতে যেতে, তো এখানে আর বোলেরোতে সম্ভব হয়নি। ওনারা এটা কি গাড়ি আসলে? মার্সেল আর কি, এই টাইপের একটা গাড়িতে যাচ্ছি। তো দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়, শেয়ার করবো আপনাদের সাথেই থাকবে। সকাল প্রায় 9:30টায় আমরা মানেভাঞ্জান ছেড়ে সান্দাকফুর উদ্দেশ্যে রওনা হলাম। দিনটি ছিল বেশ রোদ ঝলমলে। আমরা আশা করছিলাম হয়তো যেতে যেতে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে যাব। যাত্রার শুরুতেই প্রচণ্ড খাড়া পাহাড় বেয়ে আমরা উপরে উঠে যাচ্ছিলাম। 2 পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাইন গাছগুলোর ভিতর দিয়ে চলতে চলতে ক্রমেই চারপাশের দৃশ্যপট পাল্টে যাচ্ছিল। মানেভাঞ্জান থেকে সান্দাকফুর দূরত্ব 32 কিলোমিটার। যদি আপনি গাড়িতে করে যান তাহলে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। তবে এই রুটে অনেকে ট্রেকিং করেও চলে যায়। 2018 সালে আমি একবার ট্রেকিং করে সান্দাকফু ফালুট গিয়েছিলাম। সেই ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। মানেভাঞ্জান থেকে 2 কিলোমিটার সামনে এসে আমরা আমাদের প্রথম যাত্রা বিরতি দিলাম চিত্রে নামক একটি ভিউ পয়েন্টে।
এখানে হচ্ছে এটা জায়গাটার নাম হচ্ছে চিত্রে। এই চিত্রেতে এসে আমরা একটা ছোট্ট ব্রেক দিলাম। এখানে দেখার মতো তেমন কিছু বলতে একটু এমনি ভিউ আছে, এখন তো অনেক মেঘ যার ফলে বোঝা যাচ্ছে না, এমনি ভিউ পাবেন। আর ওইখানে এই যে পিছনের যে একটা এই যে এখানে একটা প্যাগোডা আছে, এখানে আপনারা যেতে পারেন। আর এমনি এখানে খাবার জায়গা আছে, এখান থেকে খাবার খেতে পারেন, ম্যাগি ট্যাগি মোমো টমো পাওয়া যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। এগুলো হচ্ছে ভিউ পয়েন্ট, এগুলা ভিজিটিং প্লেস এক একটা জায়গায়। আমরা সান্দাকফুতে যাওয়ার পথে এগুলো পাবো। আরও সামনে আছে মেঘমা, তুমলিং, আরও কয়েকটা জায়গা আছে। তো এখন আমরা এখানে জাস্ট 10 মিনিট একটা ব্রেক দিলাম, কিছু ফটোজ ভিডিওজ নিলাম। এখন আবার আমরা সামনের দিকে রওনা করব। চলুন। আমরা ধীরে ধীরে যতই উপরে উঠছিলাম ততই রাস্তার দুই পাশে পাইন গাছের পরিমাণ কমে দেখা মিলছিল গুল্ম জাতীয় বিভিন্ন প্রজাতির গাছ এবং সবুজ ভ্যালি। সেই সাথে ঝলমলে দিনটি হারিয়ে আমরা পেলাম মেঘে ঢাকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেটাও বেশ এনজয় করছিলাম আমরা। সান্দাকফু ফালুট যাওয়ার বেস্ট সিজন হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল অবধি। ডিসেম্বর জানুয়ারিতে এলে এখানে কোথাও কোথাও বরফ এবং স্নোফলের দেখা পাওয়া যেতে পারে। আর এপ্রিলে এলে দেখা পাওয়া যায় রডোডেন্ড্রন ফুলের, সেই দৃশ্য অসাধারণ। আমাদের এবারের যাত্রায় আমরা সেই মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হয়েছিলাম। তবে বর্ষার সিজনে এই পথে না আসাই ভালো। সান্দাকফু এবং ফালুট যাওয়ার পথে বেশ কিছু জায়গায় বর্ডার গার্ড চেকপোস্টে আপনাদের থামতে হবে। এক্ষেত্রে আপনারা মূল পাসপোর্ট এবং অবশ্যই পাসপোর্টের এবং ভিসার কিছু ফটোকপি সাথে রাখবেন। খুব বেশি সময় লাগবে না এবং গাইড আপনাদের সহযোগিতা করবে। যেহেতু সান্দাকফু ফালুটের রুটটি নেপাল সীমান্ত ঘেঁষা, তাই আমাদের কখনো চলতে হচ্ছিল একদম নেপালের সীমানার ভিতর দিয়ে, আবার কখনো ভারতের সীমানায়। এ কারণেই এই রুটে বেশ কিছু ভারতীয় সীমান্তরক্ষী চেকপোস্ট রয়েছে। বিরক্ত না হয়ে নিজেদের নিরাপত্তার স্বার্থে তাদের কাজে সহায়তা করার চেষ্টা করুন। মানেভাঞ্জান থেকে 6 কিলোমিটার দূরত্বে লামেধুরা নামক আরও একটি ভিউ পয়েন্টে এসে আমরা এবার থামলাম। কোন জায়গায়? লামেধুরা। 8 কিলোমিটার ফ্রম মানেভাঞ্জান। 6 ওকে। আমরা আরো একটা জায়গায় ব্রেক দিলাম। এটা গাইড বললো এই জায়গাটার নাম হচ্ছে লামেধুরা। এটাই তো বললো। আর এটা হচ্ছে সান্দাকফু থেকে জাস্ট 6 কিলোমিটার দূরে। এটা একটা ভিউ পয়েন্ট। এখানে সামনে উপরে উঠলে আমরা একটা ভিউ পয়েন্ট পাবো। চলুন দেখি ভিউ পয়েন্ট আসলে। মানেভাঞ্জান থেকে 14 কিলোমিটার আসার পর আমরা তুমলিং নামক আরও একটি জায়গায় যাত্রা বিরতি দিলাম। আমরা এখন আছি হচ্ছে তুমলিংয়ে। তুমলিংটা আসলে সান্দাকফু থেকে সম্ভবত 14 কিলোমিটার দূরে, আমি যতদূর জানি। এইটাই হচ্ছে তুমলিং এর যে এখানে রিসোর্টগুলো বা হোটেলগুলো দেখতে পাচ্ছেন। এই যে এই তুমলিং এর এই হোটেলগুলোতে কিন্তু ইন্ডিয়ানরা থাকতে পারে। এগুলো সব পড়ছে নেপালি সাইডে।
এই যে এই দিক দিয়ে এই যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে নেপালের সাইডে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আর এখানে যত কটেজ, হোটেল, রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন সবই হচ্ছে নেপাল সাইডে পড়ছে। এইখানে কিন্তু বাংলাদেশ থেকে এসে আপনি থাকতে পারবেন না। অনেকেই আপনারা জানতে চান যে তুমলিংয়ে গিয়ে আমরা নাইট স্টে করতে পারবো কিনা। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হন বা বাংলাদেশি হন, সিটিজেন বাংলাদেশি হন, তাহলে কিন্তু আপনি এই তুমলিংয়ে এসে থাকতে পারবেন না। জাস্ট এখানে আপনি এসে একটু ব্রেক দিবেন, একটু ভিউ পয়েন্ট আছে যে এখানে যে ভিউ দেখতে পাচ্ছেন এই পুরোটা হচ্ছে সামনে হিমালয়ান রেঞ্জ। এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা। এই মুহূর্তে ফগি ওয়েদার হওয়ার কারণে দেখা যাচ্ছে না। আর এখানে আমরা একটু ব্রেক দিলাম, হয়তো চা, কফি, মোমো টমো খাবো। তুমলিং থেকে সামান্য একটু দূরে উপরের দিকে একটা ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট প্লাস ছোট্ট একটা সম্ভবত মনাস্ট্রি টাইপের আছে। আর পাশে একটা টুরিস্ট লজ আছে। বাট এই সাইডে মানে এই নেপালের সাইডে পড়ছে তো এটা, এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে নেপাল। এই সাইডে কিন্তু বাংলাদেশিরা এলাও না এই হোটেলগুলোতে, না হলে অনেক সুন্দর সুন্দর হোটেল আছে। এই যে আমার সামনে দেখেন, এটা খুবই সুন্দর একটা হোটেল। এই হোটেলগুলোর ভাড়া কিন্তু খুব বেশি না। এক রাত থাকবেন, একটা রুমের ভাড়া সর্বোচ্চ হবে খাবার টাবার সহ 2 থেকে 2,500 রুপি। এক রুমে 2-3 জনও থাকা যায়। বুঝতেছি না যে এইটুকুতে যদি এত কষ্ট হয়। আমাদের রাজীব ফেরদৌস ভাই, আপনি কিভাবে উঠলেন ভাই? আমি তো খুব মানে এটা নিয়ে কিভাবে ট্রেকিং করে গেছি, হ্যাঁ ডেফিনেটলি এটা তো অনেক কষ্ট ছিল। যতটুকু জানছি 75 কিলোমিটার রাস্তা, 5 দিন বসে আপনারা এই ট্রেকিংটা করছিলেন। তো সেক্ষেত্রে 70 কিলোমিটার কভার করছিলাম, 5 দিন লাগছে আমাদের। এটা অবশ্যই কষ্টের ছিল, সেই সাথে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্সও হয়েছে। মেইনলি ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই কষ্টটা মেনে নিতে হয়েছে, কিছু করার নাই। আর এখানকার যে ভিউজ এবং চারপাশের পারিপার্শ্বিক যে অবস্থা, যে সিনারি, সবকিছু এটা তো নিঃসন্দেহে সুন্দর। কষ্টটা না একটা সময় আর মানে কষ্ট মনে হয় না। না, এটা তো নিঃসন্দেহে সুন্দর যে আসলে। হ্যাঁ, যখন আমরা ট্রেকিংটা শেষ করলাম সেই সময় আসলে অনেক কষ্ট ছিল, অনেক পাটা ফুলে গিয়ে জ্বর টর এসে একদম একাকার অবস্থা। তারপরেও কিন্তু যখন মনে করলাম যে আমরা একটা কিছু অ্যাচিভমেন্ট করতে পারছি, এটা কিন্তু আসলে এই কষ্টের কাছে তখন আর কিছু মানে আমি যতটুকু বুঝতে পারতেছি এটা মনোবল ব্যাপার। মনোবল তো অবশ্যই, মানে যেরকম আমরা কিন্তু এই 3 দিন যাবত মানে যে মনোবল নিয়ে আসছে আর কি। হ্যাঁ, আমাদের ভিতর থেকে কিন্তু অনেকেই কিন্তু স্কিপ করে চলে গেছে কিছু দূর যাওয়ার পরে, যে না ভাই সম্ভব না। হয়তো ভাবছিলাম যে এতটা কষ্ট না, একটু ইজিলি যেতে পারবো, কিন্তু এটা ভাই সম্ভব না। এইভাবে কিন্তু অনেকে চলেও গেছে, অনেকে ঘোড়া নিয়ে ব্যাক করছে এখান দিয়ে। হ্যাঁ, ঘোড়া নিয়ে ব্যাক করছে। ও আচ্ছা, এখান থেকে ঘোড়াতে যাওয়া যায়? ঘোড়া নিয়ে ব্যাক করে যাওয়া যায় বলতে কি, ঘোড়া মানে তখন কি ছিল না, মানে আপনার গাড়ি ছিল না? গাড়িও ছিল, সবই ছিল, কিন্তু একজনের জন্য তো আর গাড়ি নিয়ে নেওয়া সম্ভব না। আচ্ছা, ঘোড়া নিয়ে চলে গেছে। আচ্ছা, তাহলে আমি একটা ইনফরমেশন যেটা শেয়ার করবো সবার সাথে, সেটা হলো যে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা চলে গেছে তারা সবাই ছিল হচ্ছে পুরুষ, মেয়েরা কিন্তু একজনও যায় নাই। বলেন কি? মেয়েরা যে কয়জন ছিল তারা কিন্তু শেষ করছে, ভালোভাবে শেষ করছে। তাহলে কি মানে পুরুষ হলেই যে অনেক মানে ট্রেকিং করতে পারবে ব্যাপারটা ওরকম না। মানসিক শক্তি, এটা ঠিক। তুমলিংয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও রওনা হলাম সান্দাকফুর পথে। খুব বেশি দূর যেতে হলো না, আমরা এসে থামলাম সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বারে। আচ্ছা, আমরা এখন আসলাম হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। এটাই মূলত সান্দাকফুর রেঞ্জ, যেটা এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কেরই অন্তর্ভুক্ত। আর এখানে আছে একটা চেকপোস্ট, এখান থেকে আমাদেরকে টিকিট নিতে হবে। এখানে ঢুকতে হলে আমাদেরকে টিকিট নিতে হবে, এবং টিকিটের প্রাইসটা আসলে এই মুহূর্তে জানা নাই, আমি জেনে আপনাদের জানার চেষ্টা করব। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ঢোকার জন্য এই যে টিকিট নিলাম আমরা। টিকিটের প্রাইস হচ্ছে পার পারসন পার নাইট 500 রুপিস। তো এখানে আমরা ছিলাম হচ্ছে বাংলাদেশি 3 জন। তো টিকিট প্রাইস নিল আমাদের কাছ থেকে, আমরা 2 রাত থাকবো, 2 রাতের জন্য 500 1000 টাকা করে, 3 জন থেকে 3000 টাকা। আর গাড়ির জন্য নিচ্ছে ওনারা 500 টাকা, জাস্ট গাড়ির এন্ট্রি ফি। আচ্ছা, ব্যাপার
তবে যাই বলি না কেন, ট্রেকিং করে আসার যে মজা, যেটা আমি ফার্স্ট টাইম ট্রেকিং করছিলাম, এই পুরো রাস্তাটা আমি হেঁটে গেছিলাম, সেই মজাটা কিন্তু গাড়িতে পাওয়া যায় না। গাড়ির ব্যাপারটা তো আসলে একটু অন্যরকম, বসে আছি নিয়ে যাচ্ছে জাস্ট এই। কিন্তু ট্রেকিং করতে করতে ভিতর দিয়ে এই বন জঙ্গল মাঠ ঘাট পেরিয়ে যে ট্রেকিংয়ের যে মজাটা, সেটা গাড়িতে আপনারা পাবেন না। তবে ট্রেকিং করার জন্য অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, মনোবল লাগবে এবং শারীরিক প্রস্তুতিটাও দরকার। আপনারা যদি লাইফে একবার হলেও ট্রেকিং করতে চান এইরকম পাহাড়ি হিমালয়ান রেঞ্জের ভিতর দিয়ে, তাহলে আমার মনে হয় সান্দাকফু ইজ দ্য বেস্ট। এখানে শুধু এই অঞ্চলের মানুষই যে আসে, বাংলাদেশ বা ইন্ডিয়া এমন না, এখানে আসলে ট্রেকিং করার জন্য ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশ থেকে আসে। কিন্তু সবাই মনে ট্রেকিং করতে পারবে না, কারণ যেই হাইট এবং যে খারাপভাবে উঠছে না, এটা খুবই এনার্জি লেভেল না হলে আসলে এটা সম্ভব না। মানসিক প্রস্তুতি এবং শারীরিক দুইটাই তো লাগবেই, খুবই সেটাই ঠিক আছে। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে ঢোকার পরপরই রাস্তার দুই পাশে রডোডেন্ড্রন ফুল আমাদের স্বাগত জানালো। নানা বর্ণের এবং নানা রঙের রডোডেন্ড্রন ফুলের সাথে প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্য মিলে স্বর্গীয় এক পরিবেশের মধ্য দিয়ে যেন আমরা ছুটে চলছিলাম। শুধু এপ্রিলে এলে এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। এ পর্যায়ে এসে আমরা আবারও একটি যাত্রা বিরতি দিলাম গৈরিবাস নামক একটি চেক পয়েন্টে। সেই সাথে একটু চা নাস্তাও সেরে নিতে চাইলাম। गभीर खाद गैरीबास like land of bamboos. और इधर ये एरिया particularly रेड पांडा के लिए फेमस है। रेड पांडा, ओ अच्छा अच्छा। আমরা এখন আসলাম হচ্ছে গাইরিবাস নামক একটি জায়গায়। এই গাইরিবাসটা, এখানে এসে আমরা মোমো খাবো। এখানে খুব ভালো মোমো পাওয়া যায় না দিদি? মোমো পাওয়া যায়, হ্যাঁ, খুবই মজার মোমো পাওয়া যায়। এটা আমি এর আগের বার ট্রেকিং করে যখন আসছিলাম তখনও খাইছিলাম, তখন অবশ্য টেস্টটা মনে নাই, অনেক বছর আগের কথা। আজকে আবার খেয়ে দেখবো কেমন, হয়তো খেলে মনে পড়বে। দিদি মোমো হ্যাঁ না आपका पास? হ্যাঁ ভেজ মোমো। भेज 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 हाँ 5 लगा दीजिए ना ভেজ ভালো না চিকেন ভালো? भेज ভালো। সব প্রাইস দেওয়া আছে। এর আগে টাইম বলতে পারবো না, মনে নাই, এটা অনেক বছর আগে। তবে এখন খাচ্ছি এবং খুবই ভালো। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আর এটা আমরা খাচ্ছি হচ্ছে ভেজ মোমো। ঠিক আছে, তাহলে মানে এখন মোমো খাই, পরে আবার অন্য কিছু দেখাবো। সান্দাকফু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতচূড়া। এর উচ্চতা ৩৬৬৫ মিটার বা ১১৯৩০ ফিট। সান্দাকফু মূলত পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমান্তের দার্জিলিং জেলার সিঙ্গালিলা পর্বতের সর্বোচ্চ শিখর। বিশ্বের শীর্ষ ৫টি পর্বতের ৪টি অর্থাৎ এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু এই সান্দাকফুর চূড়া থেকে দেখা যায়। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এক্সট্রিম ট্রেকিংয়ের প্রথম ধাপ হিসেবে এই সান্দাকফু ফালুট ট্রেকিং করতে আসে পর্বতারোহীরা। পর্বতারোহীদের কাছে এটি বেশ জনপ্রিয় একটি ট্রেকিং রুট। এই লেকটাকে বলা হয় হচ্ছে কালা পোখরি। কালা পোখরি অর্থ হচ্ছে কালো পানির পুকুর, এটা নেপালি একটা ভাষা। আর এখানকার যারা স্থানীয় লোকাল, তারা বিশ্বাস করে যে এটা হচ্ছে লর্ড বুদ্ধার যে ফুটপ্রিন্ট, অর্থাৎ লর্ড বুদ্ধার পায়ের ছাপ এখানে। মানে উপর থেকে যদি এখানে আমরা ড্রোন ফ্লাই করতে পারতাম, তাহলে আমরা দেখতে পারতাম যে এটা একটা পায়ের ছাপের মতো। এই পায়ের ছাপের মতো যে জায়গাটা, সেটাই হচ্ছে এখানে পানি আছে। পানিটা একটু দেখতে কালো, কালো পানির পুকুর। এটা হচ্ছে কালা পোখরি। এটা সান্দাকফু থেকে, সরি মানিভঞ্জন থেকে আপনারা যখন আসবেন তখন 25 কিলোমিটার দূরে এটা হচ্ছে অবস্থান। আর এখান থেকে 6 কিলোমিটার দূরে হচ্ছে সান্দাকফু।
যাবার পথেই আমরা এক জায়গায় লক্ষ্য করলাম কেউ কেউ রাস্তার পাশে নেমে রডোডেনড্রন ফুল ছিঁড়ে নিচ্ছে। এটা দেখে গাড়ি থামিয়ে আমাদের গাইড তাদের সতর্ক করলেন। তার কাছ থেকেই জানতে পারলাম এটা নাকি এক ধরনের অপরাধ। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। পরে ভাবলাম আসলেই প্রকৃতিকে প্রকৃতির মতো করেই থাকতে দেওয়া উচিত, শুধু শুধু তাকে আমরা কেন বিরক্ত করি। যদি জার্নিতে সমস্যা না থাকে তাহলে সান্দাকফুতে চাইলে আপনারা যারা বয়স্ক আছেন তারাও আসতে পারবেন, এমনকি বাচ্চা কাচ্চা সহ আসা যাবে। এখানে অক্সিজেন স্বল্পতার কারণে শ্বাসকষ্টজনিত তেমন কোনো সমস্যা নেই। মানেভাঞ্জান থেকে সান্দাকফু পর্যন্ত রাস্তাও এখন মোটামুটি বেশ ভালো। ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সান্দাকফুতে। ঘড়িতে তখন সময় বিকেল ৩টা, অর্থাৎ মানেভাঞ্জান থেকে রওনা হয়ে সান্দাকফু পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছিল ৫.৫ ঘন্টা। অবশেষে আমরা চলে এলাম সান্দাকফু। সকাল ৯:৩০ রওনা দিয়ে এখন বাজে হচ্ছে ৩টা। আমরা ভাবছিলাম যে ৩ ঘন্টা ৩.৫ ঘন্টায় আসতে পারবো, কিন্তু সেটা আর সম্ভব হয় না। এই যে এইটা হচ্ছে আমাদের সান্দাকফুতে হোটেল। আমরা এইখানে আজকে রাত স্টে করব, আর যদি কালকে ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ পেতে পারি। জানি না, এখানে আসলে ভাগ্যের ব্যাপার। সান্দাকফুতে আসলে সবসময় যে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে এমন না, তবে যদি পাই সেটা ভাগ্য, আপনাদেরকে দেখাবো। আর এমনি সান্দাকফু ঘুরে ঘুরে দেখবো, দেখানোর চেষ্টা করব। সেই সাথে এখানকার খাবার দাবার, লোকাল ফুডস দেখানোর চেষ্টা করব। সব মিলিয়ে সাথে থাকুন, দেখতে থাকুন। যখন যেটাই হয় আপনাদের সাথে শেয়ার করবো। আর আগামীকালকে আমরা চলে যাবো হচ্ছে সান্দাকফু থেকে কোথায় নোমান ভাই? নোমান ভাই কি অবস্থা বলেন তো? রুমটা আমি যতটা হচ্ছে আমাদের সান্দাকফু রুম, ততটা কিন্তু খারাপ না। না রুম ভালো। আমি এর আগে যতগুলো রুমে থাকছি, মানে এর আগে তো আমি বেশ কয়েকবার আসছি, তো সেই তুলনায় রুমটা ভালো। শীতের পর্যাপ্ত প্রস্তুতি আছে। আর রুমের ভিতরে 2টা বেড দেওয়া আছে, একটা হচ্ছে ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। আমরা মানুষও 3 জন, একদম খাপে খাপ, জরিনার বাপ। আর এইদিকে আচ্ছা, ওয়াশরুম, এটা খুব ভালো যে ওয়াশরুমটা আমাদের অ্যাটাচ। আমি কিন্তু এর আগে কোনোবারই এসে ওয়াশরুম অ্যাটাচ পাইনি ভাই। কথা জড়ায় যাইতেছে, কিছু করার নাই, কারণ হচ্ছে যে শীত, ঠান্ডা, ভালো ঠান্ডা। মেঝেতে কার্পেট বেছানো আছে। আর এখানে হচ্ছে ডাইনিং স্পেস, মেবি ভালো, খারাপ না। যদিও এটা একটা 3 তলা স্ট্রাকচারের কটেজ, আমরা নিচতলায়। তারপর একটা রাত তো চলে যাবে আমার মনে হয়। এখন আমরা লাঞ্চ করব। এখন আমরা লাঞ্চ করব। 3টা বেজে গেছে দাদা, 3টা বেজে গেছে। ভুক লাগেগা, বহুত ভুক লাগেগা। হ্যাঁ, सेल्फ सर्विस। क्या क्या है खाना के लिए? राइस, दाल और क्या, सब्जी और कुछ नहीं, पापड़, सलाद, চাটনি। ওকে, তো আমরা এখানে লাঞ্চ করতে বসলাম। আপনারা তো দেখলেন খাবারের আইটেমগুলো। আর এখানে যে ব্যাপার সেটা হচ্ছে যে এই সান্দাকফুতে কিন্তু হালাল ফুড খুব একটা আশা করা, খুব একটা কি, মানে হালাল ফুড পাওয়াই যাবে না আমি যতদূর জানি। তো সেক্ষেত্রে আমরা এখানে ভেজ খাবো এবং খাবারের স্বাদ খাই, তারপরে বলি। তবে আমার পূর্বের এক্সপিরিয়েন্স থেকে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে ওই রকম যে আহামরি টেস্টি হবে খাবার সেরকমটা না, বা আমি সেটা আশাও করি না। ডাল, সাদা ভাত, সবজি দিয়ে কোনো রকম চালিয়ে দেওয়া যায় আর কি। তবে হ্যাঁ, পেটে ক্ষুধা থাকলে আবার এই খাবারটা জার্নি করে এসে বেশ স্বাদ লাগে, মানে টেস্ট। তো খুব মানে রিয়েলাইজ করতেছি, মানে যা ধরি ওইটাই মানে বড়, মানে এত ঠান্ডা। তারপরে তো এখন অনেক কম। আপনি চিন্তা করেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কি পরিমাণ ঠান্ডা এখানে, বা এখানে বরফ পড়ে তখন, সাদা হয়ে থাকে, মাইনাস থাকে তাপমাত্রা, -10, -12 এরকম তাপমাত্রা থাকে তখন।
আমাদের আজকে অনেক সময় লাগলো, নর্মালি এত সময় লাগে না, প্রায় 6 ঘন্টা জার্নি করে আমরা আসলাম। আমরা রাস্তায় অবশ্য অনেক জায়গায় থামছি, নামছি, মোমো খেয়েছি, চা খেয়েছি, তারপরে এমনি কিছু ভিউ পয়েন্ট ছিল সেগুলো দেখতে দেখতে আসছি, বিধায় একটু সময় বেশি লাগছে। তো ঠিক আছে, দেখতে থাকুন। এখন খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে একটু রেস্ট নেবো এবং বিকেলের দিকে আবার বের হবো, বের হয়ে একটু ওইদিকে যাবো। ওয়েদার ভালো থাকলে একটু ভিউ টিউগুলো দেখবো, আর না হলে তো কিছু করার নেই, কালকে সকালের জন্য অপেক্ষা করবো। আচ্ছা, এই হচ্ছে লাঞ্চ। এখানে আছে সয়াবিন দিয়ে একটা আলুর তরকারি, আর ডাল আছে, এটা সম্ভবত কিসের ডাল হবে আমি জানি না, আর আছে হচ্ছে ডিমের কারি, আছে পাপড়। এবার খাবো এবং খেয়ে বলবো এটা টেস্ট কেমন। তো আমি ডিম দিয়ে আগে, ডাল আর ডিম দিয়ে খুব টেস্ট করি একটু, খুবই সাধারণ ডিম এবং ডাল, আমারই কিছু হওয়ার কথা না, তারপরে দেখি যদি একটু ডিফারেন্ট কিছু হয় আর কি। খান না, ভালো না, ভালো, ওই যে কি যে বড়ির মতো দেয়, টেস্টি, আসলেই টেস্টি। আর এদের যে ভাতগুলো, এই ভাতগুলো কিন্তু স্টিকি রাইস হয় একটু, মানে এরা ভাতের মার গালে না, একদম শুকিয়ে ফেলে, যার ফলে এটা কিন্তু বেশ ভালো, মানে যে কোনো তরকারি দিয়ে এটা স্বাদ লাগে। টেস্টি না ভাই? অনেক 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 মজা, আসলেই মজা, ডালটা মজা এবং ডিমটা সাধারণ কিন্তু ডালটা মজা। লাঞ্চ করার পরে রুমে গেছিলাম, রুমে গিয়ে একটু ল্যাটানি দিছি আর কি, সবাই 3 জন একটু শুয়ে কম্বলের ভিতরে শুয়ে একটু গল্প গুজব করলাম। তারপরে এখন বের হয়েছি, চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, মানে মেঘ আর কি, মেঘ ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপরে বের হলাম, বিকেল টাইমটা চাচ্ছে একটু ঘোরাঘুরি করে দেখতে। আবার আমাদের এখান থেকে পারমিশনটা এখনো নেওয়া হয় নাই, সান্দাকফু পৌঁছার পরে পারমিশন নেওয়ার একটা ব্যাপার আছে, তো ওইদিকে যাচ্ছি। ডাল বেয়ে উঠতেছি তো একটু শ্বাসকষ্ট হচ্ছে, তাছাড়া এমনিতে এখানে উচ্চতা হচ্ছে 12,000 ফিট। তো এখন এই যে গাইডের সাথে যাচ্ছি সবাই পারমিশন নেওয়ার জন্য। পারমিশন শেষ করে আমরা একটু উপরে যাব, গিয়ে ওইখানে কিছুক্ষণ সময় বের করবো। যদি মেঘ না থাকতো তাহলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। তো কাঞ্চনজঙ্ঘার আশা আর এখন করতেছি না, একবারে কালকে সকালে অথবা পরশু সকালে, কালকে ফালুটতে সান্দাকফু থাকবো সকালে, আর তারপর দিন পরশু দিন সকালটা হবে আমাদের ফালুটে। তো দেখা যাক কি হয়। চলো চলো চলো। আর এই হচ্ছে আমাদের গাইড দাদা। হ্যালো, গাইড দাদা নাম হচ্ছে শশাঙ্ক। শশাঙ্ক, হ্যাঁ। মেঘ, চারদিকে শুধু মেঘ, ক্লাউড ক্লাউড, ফগ। আমরা এইমাত্র আমাদের পারমিশন অর্থাৎ এন্ট্রি শেষ করে, টুরিস্ট এন্ট্রি শেষ করে আমরা এখন আসতেছি হচ্ছে সানরাইজ হোটেল, যেই হোটেলের সামনে থেকে সবাই কাঞ্চনজঙ্ঘা দেখে। এখন অবশ্য দুর্ভাগ্য, ফগি ওয়েদার, দেখা যাবে না। সেই হোটেল সানরাইজের সামনে আমরা চলে আসছি, যে এটা হচ্ছে সানরাইজ হোটেল। এখানে ছাদ থেকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। আপনারা ওয়েট করুন, যদি আমরা সেই ভিউটা ধরতে পারি সকালে তাহলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন আমরা এখানে একটু সময় কাটাবো, ভিতরে একটু চাটা খাবো। আচ্ছা, বাইরে অনেক ঠান্ডা, অনেক জমে যাওয়ার মতো অবস্থা। এর উপরে আবার আমরা কেউ হাত মোজা আনি নাই, ভাবছি যে জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে কাজ সেরে নেবো, কিন্তু আসলে হাত বের করে যখন আমরা ভিডিও করতেছি তখন অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে ভিতরে অনেক টুরিস্ট আছে, চাটা খাচ্ছে, গল্প গুজব করতেছে। আমরাও এখানে চা খাবো, একটু গল্প টল্প করবো, একটু সময় কাটিয়ে আমরা চলে যাবো আমাদের রুমে। এখন দেখা যাক কি অর্ডার করা যায়, কি খাওয়া যায়, সাথে থাকুন। এই হচ্ছে এখানকার মেনু। আমার মনে হয় আমরা স্যুপ খেতে পারি, আমার ভাই স্যুপ খেতে পারি। মোমোটা না খাই, হ্যাঁ মোমোটা না খাই, কারণ এখন ভাত খাইছি একটু আগে। স্যুপটা ভালো লাগবে, একটা লাইট কোনো স্যুপ, তাই না? আছে অনেক কিছুই আছে, বাট আমার মনে হয় স্যুপটাই ঠিক আছে। পাকোড়াটা ভালো লাগে নাই, পাকোড়াটা কিন্তু এখানে রেখে দিচ্ছি। আর স্যুপটা ভালো লাগছে, কিন্তু আমরা এক স্যুপ 3 জনে মিলে খাচ্ছি। একটা স্যুপ নিয়েছি, আর হচ্ছে 3টা স্পুন দিতে বলছি ওদেরকে। কারণ কি, আমার ট্রাভেলিংয়ের একটা খাবার দাবার নিয়ে একটা সূত্র আছে, এবং এটা অভিজ্ঞতার আলোকে এই সূত্রটা আমি দাঁড় করাইছি।
সেটা হচ্ছে আপনারা যেখানেই যাবেন ফার্স্ট টাইম যদি আগের অভিজ্ঞতা না থাকে যা কিছুই অর্ডার দিবেন সেটা চেষ্টা করবেন আগে একটা করে নিয়ে দেখতে কেমন লাগে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এতে করে ঠকে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ম্যাক্সিমাম জায়গায় নতুন নতুন জায়গায় আপনারা যাবেন, হয়তো আপনাদের খাবারের সম্পর্কে ধারণা থাকবে না, ছবি দেখে বোঝা যাবে না, আপনারা 4 জন আছেন 4টা অর্ডার দিয়ে বসলেন, অনেক সময় কোয়ান্টিটি বেশি হয়, অনেক সময় খাবারের স্বাদ খারাপ হয়। তো আমাদের কাছে এটা ঠিকঠাক মনে হয়েছে, তারপর আমরা আর অর্ডার দিচ্ছি না, কারণ লেট লাঞ্চ করছি, এমনিতেই পেট ভর্তি, 3টা নিলাম না। তবে পরবর্তীতে আবার যদি পেটে ক্ষুধা থাকে বা থাকে আমরা আমার স্যুপটা আবার খাবো। এবং চাট মশলা এইটা টেস্টি করার জন্য খুব বেশি কিছু করতে হবে না। ওরা যে বেসনটা দিছে, বেসন দিছেন বা ময়দা দিছে, যাই দিই, ময়দা হালকা দিতে হবে, হ্যাঁ, বেসনের সাথে পেঁয়াজ বেশি করে দিয়ে ওটা খালি নিবে, একটু ডাল দিলেও পেঁয়াজ বেশি দিতে হবে, হ্যাঁ, আর একটু স্পাইসি করতে হবে। সান্দাকফু সেই বিকেল এবং সন্ধ্যাটা সানরাইজ হোটেলের রেস্টুরেন্টে হালকা চা নাস্তার সাথে গল্পগুজব করতে করতে বেশ ভালোই কেটেছিল আমাদের। সো ভিউয়ার্স, আজকের পর্ব থেকে আমি রাজীব ফেরদৌস বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী পর্বে। যেতে যেতে বলে যাই, ভ্রমণ আমাদের মন এবং মগজকে মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করে, তাই যত পারুন ভ্রমণ করুন। মনে রাখবেন, পুঁথির বিদ্যা পাতায় আর ভ্রমণের জ্ঞান মাথায়। ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরদিন খুব ভোরে আমরা বের হই কাঞ্চনজঙ্ঘার খোঁজে, তারপর সেখান থেকে যাত্রা শুরু করি ফালুটের পথে। অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা, রডোডেনড্রন ফুলের মোহনীয় হাতছানি এবং অসাধারণ কিছু ভ্যালি পার হয়ে আমরা পৌঁছাই ফালুট। আর এই যে আমরা এতটা পথ উঠে আসলাম, ওই আমাদের রিসোর্ট। এই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আগামী পর্বে। সে পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল রান উইথ রাজীবের সাথেই থাকুন।